ইতিমধ্যে প্রত্যেকে এই খবরটি জেনে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার চেষ্টা করা হয়েছে অল্পের জন্য। এর পেছনে মূল হোতা কারা? গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে, যে তার গাড়ি বহরে ব্যাপক হামলা হয়েছে। মব তো আসলে ইউনূসের লোকজনই করেছে, ইউনূসের সমর্থক দুর্বৃত্তরা, জঙ্গিরা, এই এনসিপি টোকাইরা এরাই করেছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যে অবশেষে মুখ খুলল সেনাবাহিনী। দর্শক, সেনাবাহিনী কিছু জরুরি কথা বলেছে, যুগান্তকারী এবং ঐতিহাসিক কঠিন ঘোষণা দিয়ে ইতিহাস হিসাব নিকাশ 360 ডিগ্রি পাল্টে দিল। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা ত্যাগ করলেন কেন? নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয়, বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, নইলে সেনাবাহিনী এই অবস্থায় এভাবে সংবাদ সম্মেলন করে না। এবং আরও যে ভয়ঙ্কর বিষয়ে সেনাবাহিনী প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে, সেনাবাহিনী থেকে যখন স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হলো, তখন প্রশ্ন আসে সেনাবাহিনী হঠাৎ করে প্রেস কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন অনুভব করলো? দেশের অবস্থা কি নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে? যে পরিস্থিতি আসলে সেনাবাহিনীর চোখে পড়েছে, সেনাবাহিনী চাইছে না, ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করলেন। সেই ব্যাখ্যায় কি উঠে আসলো? কোন চমকপ্রদ তথ্যগুলো উঠে আসলো? সেনাবাহিনীর অবস্থান এবং ভূমিকাই বা কী হবে? বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কাণ্ড ঘটে গেছে। যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সেটি হচ্ছে, এর আগে কখনো। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল ঘটনাগুলো বা আসল রহস্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয়, এবং আমরা বুঝতে পারি যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল, সেই দূরত্ব সম্ভবত আরও বেশি হয়েছে সরকারের কার্যক্রমে অথবা হঠকারী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। তিনি বলছেন যে করিডোর একটি স্পর্শকাতর ইস্যু, দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের সীমান্ত, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। কিন্তু ভিতরে খবরাখবর তো আমরা বুঝতে পারছি, নইলে সেনাবাহিনী এই অবস্থায় এইভাবে সংবাদ সম্মেলন করে না। যেহেতু সরকার তার সিদ্ধান্তে অটল রয়েছে, এবং কি কারণে অটল রয়েছে মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য, সেটিও আর নতুন করে বলা নিশ্চয়ই অবকাশ রাখে না। আর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে সরকারের, এ কথা তো সবসময় বলে আসা হচ্ছে, এবং আরাকান আর্মি কোনোভাবেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিচ্ছে না, বরং আরাকান অঞ্চলে রাখাইনে যে অবশিষ্ট রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, তারা আরাকান আর্মির অত্যাচারে গত 1 বছর ধরে তো বাংলাদেশে প্রবেশ করছে, এর মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেছে। সেই জায়গায় সরকার এইভাবে তার মতো করে ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করছে, কিন্তু আমরা সবসময় প্রশ্নটি রেখে আসছি যে এটি একেবারে অস্বাভাবিক। এবং আরও যে ভয়ঙ্কর বিষয়ে সেনাবাহিনী প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে, দুদিন আগে চট্টগ্রামের একটি অঞ্চল থেকে KNF কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক তৈরি করা হচ্ছিল, সেটি জব্দ করা হয়েছে। প্রথমে বলা হচ্ছিল 20,500 মতন, পরে যেটি জানা গেল 30,000-এর মতন পোশাক জব্দ করা হয়েছে, বা 30,000 পোশাকের অর্ডার ছিল। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে KNF কুকি জনগোষ্ঠীর সংগঠন। আমরা সবাই জানি পুরো সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 12,000, সেখানে 30,000 পোশাক কেন তৈরি করা হচ্ছিল? এবং সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে। বারবার যুদ্ধের কথা বলা হয়, এসব পোশাক কাদের জন্য, কী কারণে, কী উদ্দেশ্যে, অনেক প্রশ্ন যাচ্ছে। ভারত থেকে যে সীমান্ত দিয়ে পুশিং করা হচ্ছে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে, সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এই বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, এটি কোনোভাবেই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্তে বিষয়গুলো ভালো করে মোকাবেলা করছে, তারপরেও যদি প্রয়োজন হয় সরকার আদেশ দিলে সেনাবাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষায় নিজেদের নিয়োজিত করবে, যদিও বিষয়টি কোনোভাবে কাম্য নয়। মব ভায়োলেন্সের সম্পর্কেও কথা বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলছেন,
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মব ভায়োলেন্স এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই যে সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্যে করা। সেনাবাহিনীর সঙ্গে বা সেনাপ্রধানের সঙ্গে সরকারের যে দূরত্ব সেটি আরও প্রকট হয়েছে গত 20 মে 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন। বলা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠক। আমি নিজেই তখনই প্রশ্ন তুলেছিলাম যে এটি সাধারণ কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক নয়, এখানে পুলিশের প্রধান উপস্থিত ছিলেন না, এটি নিশ্চয়ই অন্য কোনো বিষয়, এবং সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে। এটুকু বোঝা যাচ্ছে যে সরকার অ্যাডামেন্ট পুরোপুরি যে করিডোর দিবে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য মিয়ানমারের নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং চীনের আধিপত্য প্রতিরোধ করতে। এগুলো পুরানো অনেক কথাবার্তা বলা হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। এবং 21 মে অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো সেনাপ্রধান উল্লেখ করেছিলেন সেই কথাগুলো যাতে কোনোভাবে না আসে তার চেষ্টা করা হয়েছিল সেই কথিত আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে। কিন্তু সেনাপ্রধান সেখানে সেই বৈঠকে উপস্থিত সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কোনো অভিভাবক নেই, আপনারাই আমার অভিভাবক। কতটা সঙ্গীন মনে করছেন দেশের অবস্থা যে সেনাপ্রধান এইভাবে কথা বলতে বাধ্য হন, এবং খুবই অবশ্যই প্রশংসার যোগ্য, তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছিলেন। সব কিছু মিলিয়ে বিষয়গুলো আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। সরকার যদি সত্যি সত্যি এইসব ইস্যুতে, বন্দর করিডোর এইসব ইস্যুতে পিছু হটতো, রিথিঙ্ক করতো, সেক্ষেত্রে সেনাবাহিনী নিশ্চয়ই এই সংবাদ সম্মেলন করতো না। যদি কেউ বলে থাকে রাজনৈতিক সিদ্ধান্ত, কিসের রাজনৈতিক সিদ্ধান্ত? এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয়, নির্বাচিত সরকার নয়। অতএব অনির্বাচিত এবং অন্তর্বর্তী বলি বা তত্ত্বাবধায়ক বলি, অস্থায়ী বলি, যে সরকারই বলি না কেন, সেখানে সেনাবাহিনীর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল থাকে দেশের স্বার্থে। সেনাবাহিনী সম্ভবত সেই কাজটি করে যাচ্ছে। আগামীকাল ডক্টর ইউনূস জাপান সফরে যাবেন এবং সেখান থেকে তিনি ফিরবেন কিনা এটা নিয়ে আবার আলোচনা হয়েছে। যদিও এক গ্রুপ বলছে যে না, জাপান থেকে তিনি আর ফিরবেন না, তিনি হয়তো ওদিক থেকে প্যারিস বা অন্য কোথাও চলে যাবেন। কিন্তু আমি যেভাবে ডক্টর ইউনূসকে চিনি তাতে আমার মনে হচ্ছে তিনি ক্ষমতার ব্যাপারে এতটাই লোভী, তিনি এতটাই নির্লজ্জ যে তিনি প্রয়োজনে দেহ ত্যাগ করবেন, তবুও ক্ষমতা ত্যাগ করবেন না। এদিকে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, বেশ অনেককেই দেখলাম যে খুশি হয়ে শেয়ার দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা জানেন যে আমাদের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজকে শেরপুরে গিয়েছিলেন। শেরপুরে বনের মাঝখানে একটা পর্যটন কেন্দ্র হবে। এই পর্যটন কেন্দ্র হওয়া না হওয়া নিয়ে সেখানকার প্রশাসন, স্থানীয় জনগণ এরা দুই ভাগে বিভক্ত। অনেকেই চাইছেন এখানে যেন কোনো পর্যটন কেন্দ্র না হয়, ন্যাচারালি বনটা থাকুক। আবার সেখানে রেজওয়ানা চৌধুরী হাতি আর মানুষের দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন, কিন্তু তিনি ফেরার পথে দেখলাম যে তার গাড়ি বহরে ব্যাপক হামলা হয়েছে এবং স্থানীয় লোকজন তার গাড়ি ঘিরে ফেলেছে এবং সেখানে তার গাড়িতে হামলা করা হয়েছে এবং সেখানে তাকে ঠেকাতে গিয়ে 6 জন সাংবাদিক আহত হয়েছে। সে এক বিধিক স্ত্রী কারবার। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গত কয়েকদিন থেকেই নানা ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। মূলত চাকরি সংক্রান্ত যে অধ্যাদেশ সেটি প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন চলছে এবং সেখানে কর্মকর্তা কর্মচারী সবাই এই ব্যাপারে একমত যে এই অধ্যাদেশে তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই, কোনো শোকজ ছাড়াই তাদেরকে বরখাস্ত করা যাবে। তো এটা একটা দাবি এই নতুন অধ্যাদেশের ব্যাপারে। তো সেটা নিয়ে তারা আন্দোলন করছে। আজকে সচিবালয়ে তারা আধা ঘন্টা প্রবেশ পথ বন্ধ রেখেছে এবং তারপর খুলে দিয়েছে, কিন্তু তারা একেবারেই প্রশাসনের যে কেন্দ্রবিন্দু যেটা বলা হয় সচিবালয়ের ভেতরে তারা সমাবেশ করছে, অবস্থান করছে এবং বক্তব্য দিচ্ছে। তাদের ব্যাপারে একটা খবর দেখলাম যে সচিবালয় কর্মকর্তাদের হাসনাতের হুঁশিয়ারি, জনগণ বিকল্প খুঁজে নেবে। কথা হচ্ছে যে নানা পেশা শ্রেণী সংগঠন তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে। সেই আন্দোলনগুলো কি শক্ত হাতে দমন করা নাকি আলোচনা করে সমাধান করা? আলোচনার পথ বাদ দিয়ে তাদেরকে হুঁশিয়ারি দেয়া, হুমকি দেয়া, এটা কি যৌক্তিক কিনা? তাও এখন যখন দেশে অন্তর্বর্তী সরকার বিরাজ করছে, অবস্থান করছে, সেই অবস্থায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ কেন বলছেন এই সরকার কি জাতীয় নাগরিক পার্টির সরকার, যে রাজনৈতিকভাবে মনে হচ্ছে যেন মোকাবেলা প্রতিদ্বন্দ্বী সচিবালয়ের কর্মচারীরা? এই ভাষা কেন?
ওই যে আমি আগে বলছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার এটা মানে মনে হচ্ছে যেন একটা আধা রাজনৈতিক দল, মানে একটা হলো তত্ত্বাবধায়ক সরকারের একটা কাঠামো, আবার অন্যদিকে এই হাসনাত আব্দুল্লাহদের কথা শুনলে মনে হয় যে এই সরকার বোধহয় তাদের একটা অংশ বা তাদের সরকার, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সরকার। কিন্তু মানুষ জানে যে এটা ছাত্র জনতার সরকার বা সর্বদলীয় সরকার। সচিবালয়ে আন্দোলনরতদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না, সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে প্রতিহত করা হবে। সোমবার সকালে চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর শুরুর আগে নগরীর 16 শহরে বিপ্লব উদ্যানের সামনে জমায়েতে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সচিবালয়ে আন্দোলন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এই সরকারকে যদি আপনারা হুমকি দেন, ধামকি দেন, সরকারের সংস্কার কার্যক্রমে বাধা দেবেন, তাহলে মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। তিনি বলেন, 5ই আগস্টের আগ পর্যন্ত সচিবালয়ে কোনো সচিব, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী কি পদত্যাগ করেছিল? রাস্তার মধ্যে সন্তানদের, সাধারণ নাগরিকদের গুলি করে যখন হত্যা করেছিল, একজন সচিব, একজন আমলা, একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী কি পদত্যাগ করেছিল? পদত্যাগ করবে কেন? মানসিকভাবে অনেকেই একাত্ম ছিল, আর তাদের সন্তানরা তো এই আন্দোলনে সামিলই ছিল। যাই হোক, এখন কেন এইভাবে বিভাজনগুলি টানা হচ্ছে এটা বুঝতে পারছি না। এখন এর মধ্যে আবার সংস্কারটা নিয়ে আসলো কেন? সংস্কারের সাথে এটার কি সম্পর্ক বোঝা যাচ্ছে না। এইদিকে সচিবালয়ের যে পরিস্থিতি, যে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সোমবার সকাল 10টায় নেতারা নিজেরা মিটিং করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন। এই সময় চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন কর্মচারীরা। পরে সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে। এরপর বেলা 11টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য অংশ। এই অংশের নেতৃত্বে রয়েছেন নুরুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম। যাক, এখানে বিষয়টা হলো যে এটা একটা গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর থেকে বিক্ষোভ করে আসছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী। এর মধ্যেই অধ্যাদেশ জারি করে সরকার। এই ধরনের একটা অধ্যাদেশ যেটা বলা হচ্ছে যে দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমন করা এবং চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড দেওয়া যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে কোনো শোকজও করার প্রয়োজন নেই। দেখ, এখন পরিস্থিতিটা হলো সরকার যে যুক্তি দিক না কেন, এটা যৌক্তিক কিনা, এটা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়া এই ধরনের একটা অধ্যাদেশ জারি করা, এটা মানে খুবই যুক্তিসঙ্গত নয়। এখানে গত কয়েকদিন থেকে যে আলোচনাটা আসছে তাতে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কোনো বিষয় অন্তর্বর্তী সরকারের বিবেচনা করার দরকার নেই। এটা নির্বাচিত সরকার আসুক, তারা এসে সিদ্ধান্ত নিক যে কোন ধরনের অধ্যাদেশ, কোন ধরনের আইন করা উচিত। এখন কোন ধারার বলে অধ্যাদেশ করতেছে কিসের? এই সরকারের তো ওই অর্থে কোনো সাংবিধানিক বৈধতা নেই। আছে হচ্ছে একটা জনগণের বৈধতা, জনগণের গণঅভ্যুত্থানের বৈধতা। ওটা দিয়ে বড় বড় আইন কানুন এটা সেটা করা, এগুলি করা যায় না। এটা কিন্তু বিভিন্ন আলোচনায় কিন্তু আসছে বারবার। একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার মানে যদি চলে, সেই সরকার আবার আইন করবে, আইন বাতিল করবে, অধ্যাদেশ জারি করবে, এগুলো মোটেই করণীয় না। মোটা দাগের যেই বিচার ট্রাইব্যুনাল ঠিক আছে, সংস্কার ঠিক আছে, কিন্তু আর বাকি এই যে পুঙ্খানুপুঙ্খভাবে এই এনবিআর ভাগ করা, এই সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলা অধ্যাদেশ জারি করা, এগুলো সঠিক না। আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে তো আলোচনায় আসছে যে সরকার এই যে যত প্রলম্বিত হবে, নানা রকম তারা এককভাবে কারোর সাথে আলাপ আলোচনা না করে সিদ্ধান্ত নেবে এবং ভুলের চোরাবালিতে ডুবতে থাকবে। সেই জায়গা থেকে আলাপ আলোচনা করে এটা সমাধান করা উচিত। আর হাসনাত আব্দুল্লাহরা তারা যদি মনে করেন হুমকি দেবেন, হুঁশিয়ারি দেবেন এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে ছাত্র জনতা মাঠে নামবে, সেই দিন চলে গেছে, এই দিন এখন আর নাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।